নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আর সকালে আরম্ভ করলাম না, একেবারে তরকারি আরম্ভ করলাম, মানে তরকারি করা শুরু করলাম, তখন থেকেই ভিডিওটা শুরু করছি। কেননা সকালে জানেন তো ভোর থেকে অনেকগুলো কাজ থাকে থাকে, আর রোজ এক জিনিস দেখানোর তো কোনো মানে হয় না না। তো এখন আলু পোস্ত করছি একটু, আজকে যেহেতু নিরামিষ, আর শাক ফাক কাটতে করতে ওগুলো তো সময় লাগে। তারপর সকালে ওর বাবাকে টিফিন করে দেয়া, করে দেয়া, তারপরে একটু বসি, জাস্ট একদম বসি না তা না, চা ফা খেতে বসি একটু। আর এখানে লাল শাক ভাজছি বড়ি দিয়ে, কেননা শাকটা একটু বড়ি দিয়ে ভাজলে বেশি টেস্ট লাগে, বেশি ভালো লাগে। আর এখানে পাউরুটি আছে, ওর বাবাকে করে দিলাম, মাখন পাউরুটি খেয়ে গেল। আর এখানে পনির আছে, পনির নিয়ে এসছে, তাই এটা করব। আজকে যেহেতু শনিবার নিরামিষ, একটু ভ্যারাইটিস করতে ইচ্ছা করে। আপনারা যদি আগের ব্লগে দেখেন তো দেখবেন শনিবার আমার অনেক রকম রান্না হয় মোটামুটি। আর এখানে সুইচটা দিয়ে দিলাম, জল এসে গেছে। তো আর রোদ্দুরটা কী যে পড়েছে কড়াই, যে একে ইনাকে দেখতে হয়, এই রোদ্দুরে উনি থাকতে পারেন না। তারপরে আবার ওকে নিয়ে ওই পাশটায় রাখি, কেননা রোদ প্রচণ্ড, রোদ প্রচণ্ড রোদ। তারপরে এইদিকে কী করলাম আবার, হ্যাঁ এটা পেঁপের তরকারি করলাম। সব অল্প অল্প করে করে রাখছি, যে নিরামিষ তো, যার জন্য পরপর করছি। তা ওইগুলো সেদ্ধ দিয়ে করেছি। আর তারপরে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নাগুলো বন্ধুরা দেখিয়ে নিই, অনেক বেলা হলো, ওপরেও কাজ আছে। আর এই হচ্ছে লাল শাক ভাজা বড়ি দিয়ে ভেজেছি, একদম অল্প হয়েছে, এক আটি নিয়ে এসেছিলাম তো একদম অল্প হয়েছে। আর আমাদের বাড়ির লোক একটু বেশি বেশি আনতে হতো, কিন্তু একদম অল্প এনেছে। যাই হোক, ওই অল্প এক চামচ করে সবাই খেয়ে নেবে, হয়ে যাবে। আর এখানে আমি একটু হাঁপাচ্ছি বন্ধুরা, ওই বাসন মেজে এলাম তো তাই জন্য। আর এখানে আছে নিরামিষ আলু পোস্ত, আজকে তো সব নিরামিষই, আলু পোস্ত করেছি। এটা একটু বেশি তরকারিটা এক্সট্রা করলাম, কারণ রাত্রিরে কী দেবো, শাক ফাক দিয়ে তো রাত্রিরে খাওয়া যায় না। তা এই আলু পোস্ত করলাম, একদম শুকনো, কিন্তু ডাল করিনি আজকে, কী দিয়ে খাবে জানি না। আর এটা ওই বড়িটা একটু বেশি হয়েছে, পরে খেয়ে নেবো আমি ভাত দিয়ে। শাকে অতটা লাগেনি, কারণ শাকটা তো অল্প হয়েছে। আর এখানে আছে পেঁপে তরকারি, নিরামিষ করেছিলাম, পেঁপে আলুর তরকারি। দাঁড়া, একটা বড়িটা রেখে দিই। তারপরে আছে পনির তরকারি, এটা রাতের জন্য, সরি এটা এটা এই বেলায় খাওয়া হবে। আর এটা রাতের জন্য, ভুলে গেছি বলতে, এটা রাতের জন্য। আলুগুলো সব তলায় চলে গেছে, ওপরে পনিরগুলো ভাজছে। পনিরগুলো আজকে ভাজিনি সেরকম, তার সাদা সাদা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার রেসিপি আজকে নিরামিষ। এখন বাজে 9:30 বা 9:35 হবে। ওর বাবার খাবারটা আমি রেডি করে দিয়েছি, শাক ভাজা দিয়েছি, পোস্ত দিয়েছি, পেঁপের তরকারি, আর একটা পরোটা দিলাম। আজকে ভাত নিয়ে গেছে যেহেতু, আর ভাত দিলাম। আর বাবিরটা আমি রেডি করছি, পনিরটা দেবো কি না। এটা হচ্ছে বাবির খাবার। ওই ব্যাটারিটা শেষ হয়ে গেল, সেই দেখালো। তো বন্ধুরা, এখানে একটু অন্ধকার পড়ে, আবার আমাকে দুটো ওই লাইটটা জ্বালাতে হবে বলে আর আমি উঠছি না, দেখিয়ে দিচ্ছি। এখানে একটু পনির নিয়েছি, আর এখানে দুটো রুটি নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি। তা এখানে ভাতটা দেখছেন, এটা এইটুখানি, 1 চামচ ভাত হবে, ওটা হাঁড়িতে বেশি হচ্ছিল। তো কি করব, নিয়ে চলে এলাম। ওই এক মুঠো ভাত সে দিদিকে দিয়ে দিলে হয়ে যেত, তা এইটুখানি, এক মুঠোও না, এইটুখানি ভাত, তাই জন্য নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন 10টা বাজে, আর আমি খাবার নিয়ে চলে এলাম। আর ওদের সব দিয়ে ভাগ ঠাক করে দিয়ে ঠিয়ে এলাম, যাতে আমি আর তো নিচে নামি না, কেন সকাল থেকে অনেকবার ওপর নিচ হয়, অনেকবার হয়, যার জন্য আর ভালো লাগে না নিচে নাম। তারা প্রচণ্ড গরম, এই কদিন এত গরম দিয়েছে, বৃষ্টিটা থামলো, ব্যাস সেই যে গরম, ভাদ্র মাসের গরম তো বুঝতেই পারছে। তারপরে বড় কাজ হচ্ছে জামা কাপড় রোদে দিতে হবে, সেটা কবে দেবো জানি না। আজকেও কটার সময়, তখন 3টে না কটা বাজে, ঝিরঝির করে একটু বৃষ্টি হলো। হ্যাঁ, বৃষ্টিও না, ওই কী বলবো, শিলাবৃষ্টি না কি বলবো, ওই রকম একটা ঝিরঝির করে, তুষারপাত যেমন হয় ঝিরঝির করে, সেরকম হলো, কিন্তু ছাদও ভেজেনি, কিছু না।
তো যাই হোক ওরম অবস্থায় তো জামা কাপড় দেওয়া যায় না। আর যখন রোদ উঠছে তখন প্রচণ্ড করা, এটা সব জায়গায় হয়ে যাচ্ছে, সবাই জানে। এটা নতুন মানে আমাকে আর ব্যাখ্যা দিয়ে বলতে হবে না। তো ওটা একটা বড় কাজ বাকি আছে, জামা কাপড় রোদে দেবো। আর এখন একটা আমার ডিউটি বেড়েছে যে প্রতিদিন সন্ধেবেলায় হোক, বিকালে হোক, আর রাতে হোক, যে কোনো একবার আমাকে সারাদিনে দিদাকে ফোন করতে হয়। মানে আমার দিদার বয়স 80 পেরিয়ে গেছে, হয়তো মানে সঠিক জানি না, 84-85 হবে, 85 এরকম হবে হয়তো। কত 87, তো 87 বছর বয়স। আমার মেয়ে জানে, আমি জানি না। আসলে দিদার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব আছে, সব কথাবার্তা হয়, ফোনেও হয়, ওখানে গেলেও গল্প করে। তো সেই জন্য এরকম বয়স আমার দিদা। তো বুঝতেই পারছেন বাড়িতে একা আছে, তো টেনশন সবারই আছে, কিন্তু সব যে যার জায়গায় যেতে হয়েছে বাধ্যতামূলক, কিন্তু মানে খুব টেনশানে থাকি আর কি। এই মনে হয় এই শরীর খারাপ লাগছে, এই লাগছে, কারণ দিদার একদিন ছাড়া ছাড়া শরীর খারাপ, মানে এখন বয়স তো বুঝতেই পারছেন। তাই আগেকার দিনের মানুষ বলে এতদিন টিকে আছে, আমরা তো মানে এতদিন মানে বাঁচতেই পারবো না। তো যাই হোক, যতদিন গুরুজনরা মাথার ওপর আছে ততদিনই ভালো। চলে গেলে তো সব চলেই গেল। তাও ওরা বলে যে আর বাঁচতে ইচ্ছা করছে না, চলে যায়। তো যাই হোক, যার যতটা আয়ু আছে সে ততটা তো ভোগ করবেই, তাকে ততটা থাকতেই হবে। তো ওই আমার একটা ডিউটি এখন নতুন বড় ডিউটি হচ্ছে, ওই দিদাকে একটুখানি সারাদিনে একবার ফোন করতে হবে। তো সকালের দিকে করি না, আমিও ব্যস্ত থাকি, দিদাও এদিক ওদিক করে তেন করতে পারি না। ওই বিকালের পর সন্ধ্যের পর শুধু একবার খবর নিই, কেমন আছো, কী খেয়েছো আজকে, আর শরীর কেমন আছে। মানে দিদার গলাটা পাচ্ছি কানের মধ্যে, ব্যাস আমি শান্তি যে ঠিক আছে। আসলে আমার যাওয়ার মানে আমি যেতাম, আগের বারে গেছিলাম, দিদা একা ছিল তখন আমি গেছিলাম। তো তখন আসলে কি বলুন তো, তখন বাবির পরীক্ষা টরীক্ষা ছিল না। এখন সামনে 8 তারিখ থেকে বাবির পরীক্ষা, যার জন্য মানে এখন যেতে পারবো না, এই জন্য অসুবিধা হয়ে যায়। নাহলে আমি গিয়ে দিদাকে পাহারা দিতাম আর কি। আর আমার মায়ের প্রচণ্ড অসুবিধা, কেন বাবা অসুস্থ, তো তাই জন্য। তো এইগুলো আমি আমার নতুন বন্ধুদের বলছি, যারা জানেন না তাদেরকেই বলছি। যারা জানেন তারা তো সবই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমি এই কথাগুলো, আমাকে পুরনো কথাগুলো রিপিট করতে হচ্ছে। আর বাস এইটুখানি কি। তো আমার এখন মানে একটাই কথা বলতে পারি, ডিউটি একটা বেড়েছে, যে দিদাকে ফোন করে দিদার খবর নেওয়া। বা দিদাও আমার খবর নেয়, আমাদের সবারই খবর নেয়। তার দিদারও চিন্তা থাকে, ভীষণ চিন্তা করে দিদা, সবাইকে নিয়ে চিন্তা করে। এই একটা মানুষ দেখলাম যে সবাইকে নিয়ে চিন্তা করে। আর এখনকার দিনে বা তখনের মা বাবারা কী করতো, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার আর গান, দিদা মানে সবাইকে নিয়ে, মানে আমার সন্তানের পরিবার, আমার ছেলের পরিবার বা আমার মেয়ের পরিবার, ওরকম কোনো ব্যাপার না, সবাইকে নিয়ে চিন্তা করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বলছি তো আমার গল্প আরম্ভ করলে বা আমার পরিবারের গল্প আরম্ভ করলে বন্ধুরা শেষ হবে না, তাই না? মাঝে মাঝে অল্প অল্প করে সামান্য করে গল্প করবো। কেননা পুজোতেও আমি কি করতাম ছোটোবেলা থেকে, আমার বাবার তো টেলারিংয়ের দোকান ছিল, বাবা এ করতে পারতো না, সেখানে কি কেমন করে যেতাম, কি ব্যাপার, কি যে কেনাকাটি করতাম, সেগুলোও গল্প করব। তা সেগুলো পরে বলবো। এখন একটু টেনশানে আছি, মানে বলেছি তো, শ্বশুরবাড়ি নিয়ে, বাপের বাড়ি নিয়ে একটু টেনশানে আছি, সেটা একটু কেটে গেলে তারপরে। আর এই সময়টা কিছুতেই কাটতে চাইছে না, এটাই হচ্ছে আসল কথা। তো আমার রুটি আবার শক্ত হয়ে গেল, রোজ একই ডায়লগ দিই। তো রাখছি আজকের মতন, টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না। আর লিখুন, যেটা ইচ্ছা সেটাই লিখুন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার কয়েক বন্ধু খুব সুন্দর করে লিখছে, বা মানে যেটা ন্যাচারাল, যেটা দেখছেন সেটাই লিখছেন, আমার খুব ভালো লাগছে। কিন্তু সবাই তো লিখছে না। আমার রিকোয়েস্ট হচ্ছে সবাই যেন লেখে, তাহলে আমি বেশি খুশি হব। তো এটাই আমার গিফট হবে। আমাকে তো কেউ গিফট দেয় না, এটাই আমার গিফট হবে। তো সেই জন্য আমি বলছি আমার বন্ধুদের যে সবাই একটু কমেন্ট বক্সে লিখুন, আর আমার সঙ্গে আমাকে বলুন, জিজ্ঞাসা করুন, বা কোনো কিছু অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই বলবেন, করবে। তো আজকের মতন তাহলে বিদায়, কালকে আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন